আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, রাকিবস টিউটোরিয়ালে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় সেটা দেখব। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করার জন্য প্রথমে যে বাক্যটা অ্যাফার্মেটিভ সেটা আমাদের বুঝতে হবে। তো আমার একটা টিউটোরিয়াল এর আগে দেওয়া আছে, তোমরা দেখে নিবা সেন্টেন্স চেনার উপায়। তারপর আমি তোমাদের সুবিধার জন্য এখানে বলে দিচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী কী থাকে আসলে, আর নেগেটিভ সেন্টেন্সে কী কী থাকে। আমরা প্রথম নেগেটিভটা দেখি, তাহলে বুঝতে পারবো। মনে রাখবা, যদি কোনো সেন্টেন্সে নো, নেভার, নট, নান, নোবডি, নাথিং, নেদার, নর, নো হোয়ার, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, সিলডম, ফিউ, লিটল এই ওয়ার্ডগুলো থাকে, তবে সেই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। আর আমি যে শব্দগুলো বলেছি সেগুলো যদি না থাকে, তবে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করব। রুল 1 দেখো, কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অ্যালোন থাকে এবং সেই অনলি অ্যালোন যদি ব্যক্তি বা আল্লাহকে বোঝায়, ঠিক আছে, তাহলে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে লিখব নান বাট। ওকে, যদি অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে বোঝায়, বস্তুকে, তাহলে লিখব নাথিং বাট। ঠিক আছে, অনলি যদি সংখ্যাকে বোঝায়, কোনো সংখ্যাকে বোঝায়, তাহলে আমরা লিখব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। খুব ভালো করে যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে, এই যে আমরা বললাম নান বাট, এরপরে নাথিং বাট, এরপরে বললাম নট মোর দ্যান বা নট লেস দ্যান, এগুলো কোথায় বসাবো আমরা, মানে বাক্যের কোন জায়গায় বসাবো, শেষে, প্রথমে, মাঝখানে, কোথায় বসাবো? মনে রাখবা, অনলি অ্যালোন যদি আল্লাহকে বোঝায়, ঠিক আছে, তাহলে এই আল্লাহর আগে, অর্থাৎ এই অনলি অ্যালোন যেই শব্দটাকে বোঝাবে বা ইন্ডিকেট করবে সেই শব্দের আগে বসাবো আমরা। আমি আবার বলছি, অনলি অ্যালোন যেই শব্দটাকে বোঝাবে সেই শব্দের আগেই আমরা নান বাট, নাথিং বাট, নট লেস দেন বা নট মোর দেন এগুলো বসাবো। এবার সেই শব্দটা প্রথমে থাকলে সেই শব্দের আগে, শেষে থাকলেও সেই শব্দের আগে, ওই শব্দটা যদি মাঝখানে থাকে তাও তার আগে। ওকে, আমরা এবার এক্সাম্পলে চলে যাই। দেখো প্রথমটা, হি লিভস অ্যালন ইন দ্য হাউস। ভালো করে খেয়াল করো, সে একাকী ঘরে বাস করে, মানে সে একাই ঘরে থাকে। এখানে দেখো, এই যে অ্যালন দেয়া আছে, অ্যালন দ্বারা কাকে বোঝাচ্ছে? হিকে বোঝাচ্ছে। সে একাকী, অ্যালনটা হিকে নির্দেশ করছে। ঠিক আছে, অতএব আমরা বলেছিলাম যদি অনলি অ্যালন যদি ব্যক্তিকে বোঝায় আমরা লিখব নান বাট। তাহলে এই অ্যালনটা কাকে বোঝাচ্ছে? হিকে বোঝাচ্ছে। তাহলে আমরা লিখব নান বাট, তাই না? এই যে নান বাট। এখন নান বাটটা কোথায় লিখবো? নান বাট লিখবো হি এর আগে, যেহেতু হিকে বুঝাইছে। আমি বলেছিলাম যে অনলি অ্যালন যাকে বুঝাবে তার আগে লিখবো। তাহলে অনলি অ্যালন এখানে হিকে বুঝাইছে, তাহলে হি এর আগে লিখবো আমরা নান বাট। ঠিক আছে, এই যে দেখো, তাহলে আমরা প্রথমে লিখবো নান বাট। এই যে নান বাট আমরা লিখেছি প্রথমে, তারপর আমরা হি লিখবো, আমরা হি লিখেছি, তারপর আমরা লিভস লিখবো, আমরা লিভস লিখেছি। অ্যালনটা লিখবো না, এগুলো উঠে যাবে। এরপরে ইন দ্য হাউস আমরা লিখলাম ইন দ্য হাউস। ওকে, তারপরে দেখো, হি ইজ অনলি 10। দেখো এখানে অনলি দেওয়া আছে। অনলি দ্বারা কি কাকে বোঝাচ্ছে? তাকে নাকি 10কে? অনলি 10, শুধুমাত্র 10, তার মানে শুধুমাত্র 10 বছর। তাহলে অনলি দ্বারা একটা সংখ্যাকে বোঝানো হয়েছে, অনলি দ্বারা একটা সংখ্যাকে 10কে বোঝানো হয়েছে। তা আমরা পড়েছিলাম যে অনলি যদি সংখ্যাকে বোঝায় তাহলে লিখবো নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যে কোনো একটা তুমি লিখতে পারো। কোথায় লিখবা? যাকে বুঝাইছে তার আগে। অনলি দ্বারা 10কে বুঝাইছে, তো 10-এর আগে লিখবা তুমি। ওকে, তাহলে দেখো, আমরা প্রথমে হি লিখব, হি লিখলাম, তারপরে ইজ লিখলাম, এরপরে অনলি তো আমরা উঠাই দেব, তো 10 লিখব। তো 10 লেখার আগে আমাদের কি লিখতে হবে? নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা লিখলে হবে। আমরা নট মোর দেন দিলাম, এরপরে আমরা 10 দিলাম। এই ওকে, এরপরে দেখো, রুফলাল টুক অনলি আ ব্যাগ। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? এই যে অনলি দেওয়া আছে। অনলি দ্বারা কী কে বুঝাইছি? দেখো, রুফলালকে নাকি এই ব্যাগকে? আমরা দেখি রুফলাল টুক, রুফলাল নিয়েছিল অনলি, শুধুমাত্র একটি ব্যাগ। তাহলে শুধুমাত্র একটি ব্যাগ, এই অনলি দ্বারা এই ব্যাগকে ইন্ডিকেট করা হয়েছে। ঠিক আছে, অনলি দ্বারা এই ব্যাগকে ইন্ডিকেট করা হয়েছে। অতএব আমরা এই ব্যাগের আগে কি লিখব? খেয়াল করো, এই ব্যাগটা হচ্ছে একটা বস্তু, তাই না? এই যে বস্তুকে বোঝালে নাথিং বাট, বস্তুকে বোঝালে নাথিং বাট, তাহলে এই ব্যাগের আগে আমরা কি লিখব? নাথিং বাট লিখব। অনলিটা উঠাই দেব।
তাহলে আমরা লিখব রূপলাল, আমরা রূপলাল লিখলাম, এরপরে টুক লিখব, টুক লিখলাম, এরপরে এ ব্যাগ লেখার আগে কি লিখবো, নাথিং বাট, নাথিং বাট লিখলাম, তারপরে এ ব্যাগ। ওকে, আমার মনে হয় তোমরা রুল প্রথমটা বুঝতে পেরেছ। আমরা রুল 2 এ চলে যাব। দেখো, সেন্টেন্সটি ইউনিভার্সাল ট্রুথ হলে, ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করব আমরা। খেয়াল করো, সেন্টেন্সটি ইউনিভার্সাল ট্রুথ হলে তোমার যে প্রশ্নটা সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, তুমি কি ইউনিভার্সাল ট্রুথ মানে বুঝো? ইউনিভার্সাল ট্রুথটা কি? ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য। সেটা কেমন? চিরন্তন সত্য হওয়ার জন্য 3টি জিনিস গুরুত্বপূর্ণ, আমাদের 3টি জিনিস লাগবে। মনে রাখবা, কোনো বস্তুকে বা কোনো কথাকে যদি চিরন্তন সত্য হতে হয় তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কয়টা, 3টি গুণ থাকা লাগবে। মনে রাখবা 3টি গুণ থাকা লাগবে। প্রথম হচ্ছে ওই বস্তুটি, ওই কথাটি বা ওই জিনিসটি স্থান কাল পাত্র, এই 3টা জিনিস স্থান কাল পাত্র ভেদে সব জায়গায় সমান হবে। ঠিক আছে, সব জায়গায় সমান হবে কোনো কথাকে যদি চিরন্তন সত্য হতে হয়। যেমন আমি বললাম মানুষ মরণশীল, এই কথাটা। এখন খেয়াল করো, প্রথমে আমি সময় দিয়ে বিচার করি যে 2000 বছর আগে মানুষ কি মরতো? উত্তর হবে হ্যাঁ। 2000 বছর পরে মানুষ কি মরে? উত্তর হবে হ্যাঁ। আবার 2000 বছর পরে মানুষ কি মরবে? উত্তর তাও হ্যাঁ হবে। তার মানে মানুষ মরণশীল এই কথাটা 2000 বছর আগের জন্য সত্য, 2000 বছর পরের জন্য সত্য। তার মানে সময়ের ব্যবধানে এই কথাটার পরিবর্তন হয়নি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্থান। মনে করো 2000, এখন স্থানের কথা বলবো আমরা। মনে করো আমেরিকার মানুষ মরে, বাংলাদেশের মানুষও মরে। তার মানে স্থানের পরিবর্তনের কারণে কিন্তু কথাটা নটশট হয়নি। তাহলে মানুষ মরণশীল, আমেরিকাতেও মানুষ মরণশীল, বাংলাদেশেও মানুষ মরণশীল। তার মানে স্থান পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই কথাটার পরিবর্তন হয়নি। তার মানে 2 নাম্বারও আমাদের হলো। এবার 3 নাম্বারটা হচ্ছে পাত্রভেদে, মানে পাত্র সেটা কেমন হবে? মানুষ ভেদে বা বস্তু ভেদে। মনে করো রহিমুল্লাহ নামের যারা ছিল পৃথিবীতে তারা কি মরে নাই? মরেছে। করিমুল্লাহ নামে যারা ছিল তারাও মরেছে। সলিমুল্লাহ নামে যারা, তারাও মরেছে। তার মানে মানুষ মরণশীল, এটা নির্দিষ্ট কোনো পাত্র অর্থাৎ নির্দিষ্ট কোনো মানুষের ক্ষেত্রে সত্য, আবার আরেকজনের ক্ষেত্রে এটা অসত্য এমন কিন্তু না, সবার জন্যই সত্য। তার মানে আমরা বুঝতে পারলাম যে কথাগুলো মূলত স্থানকাল পাত্রভেদে সত্য সেগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তো যদি ইউনিভার্সাল ট্রুথ কোনো সেন্টেন্স হয়, ঠিক আছে, সেগুলোকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করবো? সেগুলোকে আমাদের বানাতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই নেগেটিভ ইন্টারোগেটিভ মানে ওই বাক্যটাকে নেগেটিভও করতে হবে, সাথে সাথে ইন্টারোগেটিভও করতে হবে, একই বাক্য। ঠিক আছে, কোনো একটা বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, কোনো একটা বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং দেখো প্রশ্নবোধক চিহ্ন, কোনো একটা বাক্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং সেই বাক্যে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে সেই বাক্যটার নাম হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো আমি নেগেটিভ ইন্টারোগেটিভের রুলসটা আমি এখানে লিখে দিয়েছি। এখানে খেয়াল করা যে প্রথমেই আমরা বাক্যের অক্সিলারি ভার্ব বসাবো, মানে বাক্যে যদি কোনো অক্সিলারি থাকে আমরা সেটা বসাবো, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন ডু রিড ডাজ বসাবো। ঠিক আছে, এরপর আমরা নট বসাবো, এরপরে বাকি যা আছে পুরোটা লিখে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। আমরা কয়েকটা উদাহরণ এখানে দেখি, আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মিল্ক ইজ হোয়াইট, দুধ হচ্ছে সাদা। মিল্ক ইজ হোয়াইট, এটা কিন্তু চিরন্তন সত্য, দুধ হচ্ছে সাদা। তো এটা চিরন্তন সত্য, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা কীভাবে করব? খেয়াল করো, প্রথমেই বাক্যের অক্সিলারি ভার্ব। দেখো বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ আছে, ইজ যদিও এখানে অক্সিলারি ভার্ব, এটা একটা স্ট্যাটিক ভার্ব বা মেইন ভার্ব। আমরা তারপরে এটাকে আমরা অক্সিলারি হিসেবে ধরে এখানে লিখবো। তাহলে প্রথমে আমরা ইজ লিখবো, যেহেতু ইজটা এখানে দেয়া আছে। ওকে, এরপরে তাহলে ডু রিড ডাজ এগুলো আমরা লিখবো না, যেহেতু বাক্যের অক্সিলারিটা আমরা লিখেছি। আমি আবার বলছি এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, তবুও এটা আমরা অক্সিলারি হিসেবে ধরছি, কারণ ইজ, এম, ইজ আর ওয়াজ আর আমরা জানি এগুলো অক্সিলারি ভার্ব। ওকে, তারপরে নট লিখবো, নট লিখলাম। তুমি এটি কন্ট্রাক্টেড ফর্ম ইজেন্ট লিখতে পারো। ওকে, এরপরে বাকি অংশ এক্সটেনশন, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। বাকি অংশ হচ্ছে একেবারে মিল্কটা আমরা লিখি নাই, তাহলে মিল্কটা লিখবো মিল্ক, এরপরে হচ্ছে হোয়াইট, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। এই তো আমাদের হয়ে গেল ইজেন্ট নট মিল্ক হোয়াইট। তারপরে পরেরটা, দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড। ওকে, এটা তো চিরন্তন সত্য, তাই না? দ্য আর্থ ইজ রাউন্ড, মোটামুটি তো গোলাকার, আমরা এটাই বলি আসলে, কমলা লেবুর মতো। তো দেখো, প্রথমে আমরা বাক্যের অক্সিলারি ভার্ব দেখি। এখান থেকে এই যে বাক্যের অক্সিলারি এখানে আছে, হ্যাঁ আমরা জানি যে ইজ, তাই না? তাহলে ইজটা লিখবো, যেহেতু আছে সেহেতু আমরা ডু ডিড ডাজ এগুলো লিখবো না। এরপর আমরা নট লিখবো, এরপরে এক্সটেনশন বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন। তো বাকি অংশ এখানে দ্য আর্থ,
দ্য আর্থ রয়ে গেছে, এরপরে রাউন্ড, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমরা দেখি পরেরটা, আল্লাহ ইজ অলমাইটি। একইভাবে আল্লাহ ইজ অলমাইটি, তো আমরা এখানে প্রথমে ইজ লিখব, যেহেতু ইজ আছে, এরপরে নট লিখব, তারপরে বাকি যা আছে তা লিখব, এরপরে কোয়েশ্চেন মার্ক। ওকে, শেষ নাম্বার নলেজ ইজ পাওয়ার। একইভাবে এখানে ইজ আছে, এরপরে নট লিখব, তারপরে বাকি যা আছে লিখে কোয়েশ্চেন মার্ক। সর্বশেষ একটি বাক্য আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা কি লিখবো, দেখো অক্সিলারি ভার্ব, দেখো এখানে কোনো অক্সিলারি কি দেওয়া আছে, নাই। না থাকলে আমরা কি লিখবো, ডু, ডিড অথবা ডাজ, ডু, ডিড অথবা ডাজ। কোনটা কখন লিখবো খেয়াল করো। এবার ডু লিখবো কখন, ডিড লিখবো কখন, ডাজ কখন লিখবো, বাক্যের ভার্বের দিকে আমরা তাকাবো এখন। মানে ডু, ডিড, ডাজ কোনটা লিখবো সেটার জন্য বাক্যের ভার্বের দিকে তাকাবো। বাক্যের ভার্ব হচ্ছে রাইজেস। তো এটা যদি ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা লিখবো ডু। ভার্বের সাথে অ্যাজ বাই ইজ থাকে, মানে ভার্বের সাথে অ্যাজ বাই ইজ থাকলে সেক্ষেত্রে আমরা লিখবো ডাস। আর যদি ভার্ব টু হয় সেক্ষেত্রে আমরা লিখবো ডিড। আমি আবার বলছি, ভার্ব যদি ওয়ান হয় অর্থাৎ ভার্বের বেস ফর্ম হলে আমরা লিখবো ডু, ভার্বের সাথে অ্যাজ বাই ইজ থাকলে লিখবো ডাস, আর ভার্ব টু হলে লিখবো ডিড। তো ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তোমরা মনে রাখবা। এরপরে ভার্ব টু মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর ভার্বের সাথে অ্যাজ বাই ইজ তো আমি বলেছি। ওকে, যেহেতু এখানে ভার্বের সাথে অ্যাজ বাই ইজ আছে আমরা লিখবো ডাস। এরপরে নট, তারপরে বাকি অংশ যা আছে আমরা লিখে দেবো। তাহলে দ্য সান, দ্য সান, এরপরে রাইজ হবে, এস আর হবে না। কেন হবে না মনে রাখবা, কোনো একটা বাক্যে যদি ডু, ডিড, ডাজ তুমি বসাও, যেই বাক্যে তুমি ডু, ডিড, ডাজ বসাবা সেই বাক্যে মেইন ভার্বটাকে ভার্ব ওয়ান করে ফেলতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম করে ফেলতে হবে, অর্থাৎ আমরা যেটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলি সেটা লিখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা রাইজ ইন দ্য ইস্ট লিখবো, ইস্ট লিখে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, এই ঠিক আছে। আমাদের এখানে জায়গা নাই বিধায় আমরা একটু দেখাইনি, এখানে ইস্টটা লিখে তোমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবা। তাহলে আমরা 1 আর 2 খুব সুন্দর করে আল্লাহর রহমতে শিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা রুল 3 করব। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু থাকতে, মানে মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই মাস্ট, ক্যান, হ্যাভ টু বা হ্যাজ টুকে উঠিয়ে দিয়ে লিখবো ক্যান নট বাট। আর তুমি যদি বলো যে না আমি ক্যান নট বাট লিখবো না, তাহলে তুমি লিখতে পারবো ক্যান নট হেল্প লিখতে পারো। যদি ক্যান নট হেল্প লিখো তাহলে একটা বাড়তি কাজ করতে হবে। বাড়তি কাজটা হচ্ছে সেন্টেন্সের যে মেইন ভার্ব আছে তার সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে আমি লিখে দিয়েছি বিং, ঠিক আছে। তাহলে আমি রুলসটা আবার বলছি, যদি মাস্ট থাকে অথবা ক্যান অথবা হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, তুমি এগুলোকে উঠিয়ে দিয়ে লিখবা শুধু ক্যান নট বাট, তাহলে তোমার নেগেটিভ হয়ে যাবে। আর যদি মনে করো না ক্যান নট বাট লিখবা না, তবে ক্যান নট হেল্প লিখতে পারো। তো যদি ক্যান নট হেল্প লিখো তবে একটা বাড়তি কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার প্রশ্নে একটা মেইন ভার্ব থাকবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে, এই। এরপরে যদি কুড, হ্যাড টু থাকে, কুড বা হ্যাড টু থাকে, তাহলে লিখতে হবে কুড নট বাট অথবা কুড নট হেল্প। যদি কুড নট হেল্প লিখো তাহলে ভার্বের সাথে আইএনজিও যোগ করতে হবে। দেখো আমরা এবার এক্সাম্পলগুলো দেখি। দেখো, ইউ মাস্ট টেল দ্য ফ্যাক্ট, এই যে মাস্ট দেয়া আছে, তো আমরা কি দেখেছিলাম, মাস্ট যদি থাকে ক্যান নট বাট লিখবো বা ক্যান নট হেল্প লিখবো অথবা ভার্বের সাথে আইএনজি ক্যান নট হেল্প লিখলে। তো আমি লিখতে পারি এই মাস্টের পরিবর্তে, শুধুই মাস্টের পরিবর্তে তুমি ক্যান নট বাট লিখবা, বাকি যা আছে সব ঠিক থাকবে। তাহলে আমরা লিখি ইউ, এই মাস্টের পরিবর্তে তুমি ক্যান নট বাট লিখো, ক্যান নট বাট, এরপরে বাকি যা আছে টেল, এর বাকি যা আছে তা লিখে দিবা, এই শুধু ক্যান নট বাট। আর যদি মনে করো না ক্যান নট বাট লিখবা না, তখন কি করবা, লিখবা ক্যান নট হেল্প, মানে ক্যান নট বাটে যায় ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প লিখো তাহলে এই যে কী করতে হবে, এই যে ভার্বের সাথে আইনজি মানে টেলের সাথে আইনজি যোগ করতে হবে, মানে টেলিং, তাহলে ক্যান নট হেল্প টেলিং, এভাবে লিখতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখি হি হ্যাড টু গো দেয়ার, এই যে হ্যাড টু দেওয়া আছে, দেখো হ্যাড টু থাকলে আমরা লিখবো কুড নট বাট অথবা এটা, তো লিখবো হি, হ্যাড টু থাকলে কি কুড নট, আমরা তো বাট দিয়ে একটা করেছি না, এবার হেল্প দিয়ে করি, কুড নট হেল্প। কুড নট হেল্প লিখে কী করতে হবে, ভার্বের সাথে আইএনজি, তো ভার্ব কোনটা, এই যে গো, তাহলে গোয়িং,
এরপরে বাকিটা লিখে দিবা, দেয়ার শেষ, এ তো হয়ে গেল। এরপরে দেখো আই হ্যাভ টু গো দেয়ার, এই যে হ্যাভ টু আছে, তো হ্যাভ টু থাকলে আমরা কি করব আগের মতোই, হয় ক্যান নট বাট নাহলে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এটা আমরা ক্যান নট হেল্প দিয়ে লিখি, ক্যান নট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি গোয়িং, বাকিটা লিখে দিবা, তাহলে আমাদের হয়ে গেল। ওকে, এরপর আমরা রুল 4 দেখব। এভরি অল এ যুক্ত বাক্যে মেইন ভার্ব থাকলে, মানে তোমার প্রশ্নে যদি এভরি অল এ থাকে আর সেই সাথে যদি একটা মেইন ভার্ব থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব খেয়াল করো। এই যে এভরি অল এ কে উঠিয়ে দিয়ে আমরা লিখব দেয়ার, এরপরে ইজ বা ওয়াজ, এরপরে নো, ঠিক আছে। আমি আবার বলছি, এভরি অল এ কে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আমরা লিখব দেয়ার, মানে এভরি অল এর জায়গায় লিখব দেয়ার, এরপরে ইজ বা ওয়াজ, দেয়ার ইজ বা ওয়াজ, এরপরে নো। এখন ইজ কখন লিখবা, ওয়াজ কখন লিখবা, ঠিক আছে। দেখো এই যে মেইন ভার্ব থাকবে বলছে না, মেইন ভার্ব যদি ভার্ব ওয়ান হয় অথবা ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের কথা বলছি, ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে, সেক্ষেত্রে আমরা লিখব ইজ। তুমি এভাবে বলতে পারো ভার্বের বেস ফর্ম যেটা সেটা, অথবা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে আমরা লিখব ইজ, আর ভার্ব টু যদি হয় সেক্ষেত্রে আমরা লিখব ওয়াজ। এই তাহলে আমাদের ব্যাখ্যাটা হচ্ছে এভরি অল এটাকে উঠিয়ে দিয়ে আমরা লিখব দেয়ার ইজ অথবা ওয়াজ, এরপরে নো, ঠিক আছে। এরপরে ভার্বের আগে বাট বসাবা, ভার্বের আগে বাট বসাবা, এই দুটো পরিবর্তন, আর কোনো পরিবর্তন হবে না, বাকি যা আছে বাক্যটা ঠিক থাকবে, ঠিক আছে। তা আমরা দেখে নিই। দেখো এভরি দেয়া আছে, এই যে হেডস একটা মেইন ভার্ব দেয়া আছে, তাহলে এভরি যুক্ত বাক্যে মেইন ভার্ব আছে না, তাহলে আমরা এই রুলস অনুযায়ী করবো। রুলসটা কি, এভরি অল এর পরিবর্তে দেয়ার ইজ অথবা ওয়াজ নো লিখব। তাহলে আমরা লিখি, দেখো এটা এখানে জায়গাটা নাই, আমি নিচ দিয়ে লিখছি এখানে, খেয়াল করো। তাহলে এভরি অল এর পরিবর্তে কি লিখবো, দেয়ার ইজ বা ওয়াজ নো। তাহলে আমি প্রথমে দেয়ার লিখি, আমি এখানে লিখলাম, এই যে লিখছি, খেয়াল করো, দেয়ার, ঠিক আছে, দেয়ার লিখলাম। এরপরে কি লিখবো, দেখো ইজ বা ওয়াজ, কোনটা লিখবো, ইজ নাকি ওয়াজ। এখানে ভার্ব হচ্ছে হেডস, তাই না, ভার্বের সাথে অ্যাস থাকলে আমরা বলেছি ইজ লিখবো, তাহলে দেয়ার ইজ, এরপর আমরা নো লিখবো, নো, ঠিক আছে। পরিবর্তনগুলো মনে রাখবা, শুধুমাত্র এভরির পরিবর্তন হবে, আর হচ্ছে এই ভার্বের আগে বাট বসাবা, ভার্ব হচ্ছে কোনটা, হেড না, হেডের আগে বাট বসাবা, এটাই। এই এভরির জায়গায় শুধু এটা লিখবা, লিখলাম, আর এই যে ভার্বের আগে বাট বসাবো, ভার্ব এটা, এটার আগে এখানে বাট বসাবো, তাহলে বাকি যা আছে এই যে ম্যান, হেড, এই ক্রিমিনাল সবই কিন্তু বসে যাবে। শুধু এভরির জায়গায় দেয়ার ইজ বা ওয়াজ নো লিখবা, আর এই ভার্বের আগে কি লিখবা, বাট, এটাই, বাকি যা আছে বসে যাবে। তাহলে আমরা এভরির পরিবর্তে এটা লিখলাম, ম্যানটা লিখে দেবো তাহলে। এরপরে এই যে ভার্বের আগে কি বসাবো বলছি, বাট, এরপরে বাকি যা আছে আমরা লিখে দেব। তাহলে আমাদের হয়ে গেল, ঠিক আছে। শুধু দুইটা পরিবর্তনের কথা চিন্তা করবা, যে এভরি এর পরিবর্তন হবে আর ভার্বের আগে বাট বসাবা, এটাই। ওকে, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে আছি, যে এভরিবডি ওয়ান্টস আ ফ্রেন্ড, এখানে ওয়ান্টস দেখেছো, এভরি যুক্ত বাক্যে ওয়ান্ট অর্থাৎ ভার্ব, মেইন ভার্ব দেওয়া আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, পরিবর্তন শুধু এভরির জায়গায় করব, আর এই ওয়ান্টের আগে বাট লিখবই। এভরির জায়গায় কি লিখব, দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। এখানে দেখো ওয়ান্টের সাথে অ্যাস আছে, মানে ভার্বের সাথে অ্যাস থাকলে আমরা ইজ, তাই না, তাহলে এভরির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো, এই এভরিটাকে উঠে দিয়ে দেয়ার ইজ নো, আর ওয়ানটার আগে বাট লিখলে বাকিটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে এভরির পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো, বডিটা লিখে দেব, কারণ এগুলো পরিবর্তন করা যাবে না, আর এই ওয়ানটার আগে শুধু বাট লিখবো, আর বাকিটা ওয়ান্স এ, এবার বাকিটা তুমি লিখে দিবা, এই তো হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, এরপর আমরা রুল 5 দেখি। দেখো এভরি অল এই যুক্ত বাক্যে টু বি ভার্ব থাকলে, টু বি মানে বুঝো অ্যামিজ আর ওয়াজ আর, এর আগে আমরা পড়েছি এভরি অল এই যুক্ত বাক্যে মেইন ভার্ব থাকলে, এখন হচ্ছে এভরি অল এই যুক্ত বাক্যে টু বি ভার্ব থাকলে, মানে অ্যামিজ আর ওয়াজ আর এগুলো থাকলে, সেক্ষেত্রে আমরা কি করব, রুলটা কি হবে দেখো, এভরি অলকে উঠিয়ে দিয়ে আমরা লিখবো নো, এভরি অলকে উঠিয়ে দিয়ে লিখবো নো, তারপরে লিখবো এভরি এর পরের শব্দটা, তারপরে লিখবো এস বি, এস বি মানে হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব, হয় ইজ হবে না হলে ওয়াজ হবে, ঠিক
ঠিক আছে, হয় ইজ না হলে ওয়াজ। এরপরে আমরা লিখবো অপোজিট অ্যাডজেক্টিভ। অপোজিট অ্যাডজেক্টিভ, ও এডি মানে অপোজিট অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা থাকবে তার বিপরীত শব্দ। এরপরে বাকি অংশ আমরা দুটো রুলস এক্সাম্পল করে সহজ হয়ে যাবে। দেখো এভরি অল যুক্ত বাক্যে টু বি ভার্ব থাকলে, দেখো এখানে এই যে অল আছে আর এই যে টু বি ভার্ব দেয়া আছে, ঠিক আছে। তাহলে এই ধরনের বাক্যের জন্য আমরা এই রুলটা এভরি অলের পরিবর্তে নো লিখবো, এভরি অলের পরিবর্তে নো, তাহলে এই যে অলের পরিবর্তে আমরা লিখবো নো। ওকে, ঠিক আছে। এরপরে আমরা কি লিখবো খেয়াল করো, দেখো আমাদের রুল দেখো, এভরি এর পরের শব্দ, তো এভরি বা অলের পরের শব্দ ম্যান, ঠিক আছে, নো ম্যান। এভরি মানে এখানে এভরি অল ওই শব্দগুলো, এগুলোর পরের শব্দ। এরপরে অ্যাজ বি মানে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, তো এখানে তো ভার্ব সিঙ্গুলার দেয়াই আছে, তাহলে আমরা সেটাই লিখবো ইস, ঠিক আছে। এরপর অপোজিট অ্যাডজেক্টিভ, অপোজিট অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ যেটা সেটার বিপরীত শব্দ। অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে মর্টাল, মানে ভার্বের পরে থাকবে মর্টাল, মর্টালের বিপরীত ইমর্টাল, মর্টালের বিপরীত হচ্ছে ইমর্টাল। ওকে, এরপর আমরা লিখবো এক্সটেনশন, বাকি অংশ, বাকি অংশ তো এখানে নাই, তাহলে তো হয়ে গেল নো ম্যান ইজ ইমর্টাল, ঠিক আছে। এরপরে পরেরটা দেখো, যে অল দেয়া আছে আর দেয়া আছে টু বি ভার্ব, তাহলে আমরা এই যে অলের পরিবর্তে কি লিখবো নো, ঠিক আছে। এরপরে দেখো এবি বা অলের পরের শব্দ মানে এই যে বাংলাদেশ, বাংলাদেশ, ওকে। এরপর আমরা কি লিখবো দেখো সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব, এখানে দিয়ে আছে প্লুরাল ভার্ব আর, তাহলে আমাদের লিখতে হবে ইজ, ঠিক আছে। এরপর আমরা লিখবো অপোজিট অ্যাডজেক্টিভ, অপোজিট অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ভার্বের পরে, হসপিটেবলের বিপরীত শব্দ হচ্ছে ইনহসপিটেবল, ইনহসপিটেবল। এটা পারার জন্য তোমাদেরকে ইনহসপিটেবল আমরা এখানে লিখলাম, দেখা যাচ্ছে না, আমি নিজেই লিখছি ইনহসপিটেবল, ইনহসপিটেবল। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা রুল 6 দেখব। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে, টু আছে, যদি এমন হয় সেক্ষেত্রে আমরা শুধু টু এবং টু এর পরিবর্তন করব, মানে টু এর জায়গায় কিছু একটা লিখবো আর টু এর জায়গায় কিছু একটা লিখবো, বাকি সব ঠিক থাকবে। দেখো টু এর পরিবর্তে আমরা সো লিখবো, টু এর জায়গায় সো লিখবো, ঠিক আছে। আর এই টু এর জায়গায় কি লিখবো, দেখো প্রথমে দ্যাট লিখবো, টু এর জায়গায় কিন্তু দ্যাট লিখবো, এরপরে সাবজেক্টটা লিখবো, তারপরে ক্যান নট লিখবো, না হলে কুড নট লিখবো, ঠিক আছে। আমি আবার বলছি, এই শুধু টু এর জায়গায় সো লিখবো, আর এই টু এর জায়গায় প্রথমে দ্যাট লিখবো, এরপরে সাবজেক্ট, এরপরে ক্যান নট বা কুড নট। ক্যান নট কখন হবে, বাক্যে যদি মেইন ভার্বটা ওয়ান হয়, অথবা বা যদি অ্যামিজার থাকে, সেক্ষেত্রে আমরা ক্যান নট লিখবো। আর কুড নট কখন লিখবো, বাক্যের মেইন ভার্বটা যদি ভার্ব টু হয়, অথবা যদি সেখানে ওয়াজ ওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা কুড নট লিখবো। আর অন্য কোনো কিছুতে হাত দেবো না, শুধুমাত্র টু এবং টু এর জায়গায় হাত দেবো। ওকে, দেখো হি ইজ টু উইক টু ওয়াক, এই যে টু আর টু শুধু এই দুই জায়গায় পরিবর্তন করব, আর বাকি সব কিছু আমরা ঠিক যেভাবে আছে সেভাবে রেখে দেব। তাহলে হি ইজটা ঠিক থাকবে, উইকটা ঠিক থাকবে, ওয়াকটা ঠিক থাকবে, শুধু এই টু এর জায়গায় আমরা কি লিখবো, দেখো টু এর জায়গায় লিখবো সো, তাহলে এই টু এর জায়গায় সো লিখবো, এই যে সো লিখেছি, দেখেছো, হি ইজ কিন্তু ঠিক আছে, শুধু টু এর জায়গায় আমরা সো বসিয়েছি, ঠিক আছে। এরপর উইকটাও ঠিক থাকবে, আর এই টু এর জায়গায় কি লিখবো, দেখো টু এর জায়গায় প্রথমে দ্যাট, ঠিক আছে, টু এর জায়গায় দ্যাট, তাহলে প্রথমে লেখা হয়েছে টু এর জায়গায় দ্যাট। এরপর হচ্ছে কি সাবজেক্টটা, তাহলে বাক্য হচ্ছে এটা, তাই না, এই যে এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি লেখা হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যান নট অথবা কুড নট, আমরা বলেছিলাম ভার্ব ওয়ান অথবা অ্যামিজার থাকলে ক্যান নট, দেখো এখানে ইজ আছে, তাহলে ইজ থাকলে কি লিখবো, ক্যান নট, তাহলে এই যে ক্যান নট লিখেছি। এরপরে এবার বাকিটা তো যেভাবে আছে সেভাবে লিখে দিব, আর তো কোনো কিছু নাই। ওয়াকটা তো লেখা থাকবেই, কারণ আমরা শুধুমাত্র টু আর এই টুটাকে নিয়ে কাজ করবো, বাকি যা আছে সেটা বসাই দিবা, টু এর পরে যা আছে সেটা কিন্তু বসাই দিবা, বারবার বলছি কিন্তু আমি। আবার অন্যান্যগুলোর হাত দিতে পারবে না, শুধুমাত্র টু আর টুটা পরিবর্তন করবা। এখানে একটা বাক্য আছে, আমরা দেখে নিই, এই যে টু আর এই টু শুধু পরিবর্তন করব, বাকি যা আছে হি ওয়াজ পুয়ার বাই সব কিন্তু বসে যাবে। এই টুটার জায়গায় আমরা লিখবো সো, ঠিক আছে। প্রথমে আমরা হি লিখি, হি লিখলাম, তারপরে ওয়াজ লিখলাম, টু জায়গায় কি লিখবো দেখো এখানে সো, তারপরে ফুয়ার লিখবো, তারপরে টু জায়গায় কি লিখবো দ্যাট, তারপরে সাবজেক্ট, তাই না, সাবজেক্ট হচ্ছে এখানে কি দেখো প্রশ্নে হি,
তারপর হচ্ছে ক্যান নট অথবা কুড নট। তো এখানে আছে ওয়াজ, ওয়াজ থাকলে কুড নট, ঠিক আছে। এরপরে তো টু বাই লিখবো, বাই যেহেতু আছে বাই লিখে দেবো। ওকে, তাহলে আমাদের এই তো বাক্যটা হয়ে গেল। দেখো এরপর আমরা রুল 7-এ যাব। বাক্যে যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, দুইটা অ্যাজ যদি থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম অ্যাজটার পরিবর্তে লিখবো নট লেস, আর দ্বিতীয় অ্যাজটার পরিবর্তে লিখবো দেন। এটাই, আর কোনো কিছুতে হাত দেবো না। প্রথম অ্যাজটার পরিবর্তে নট লেস, দ্বিতীয় অ্যাজটার পরিবর্তে দেন। দেখো গোলাম ওয়াজ অ্যাজ স্লিম অ্যাজ রাফি, এখানে একটা অ্যাজ, এখানে একটা অ্যাজ, দেখেছো? তো গোলামটা লিখে দিলাম, ওয়াজটা লিখে দিলাম, ওই প্রথম অ্যাজের জায়গায় নট লেস, ঠিক আছে। এই যে দেখো নট লেস, ফার্স্ট অ্যাজের জায়গায় নট লেস, তাহলে এই যে প্রথম অ্যাজের জায়গায় নট লেস লিখলাম। তারপর স্লিমটা লিখলাম, এরপর সেকেন্ড অ্যাজের জায়গায় কি লিখবো, দেখো সেকেন্ড অ্যাজের জায়গায় দেন, সেকেন্ড অ্যাজের জায়গায় দেন, এরপরে রাফির জায়গায় রাফি লিখলাম। ওকে, বুঝতে পেরেছো? এরপর আমরা রুল 8 দেখি। দেখো বোথ ডট ডট অ্যান্ড থাকলে, মানে বোথও থাকবে অ্যান্ডও থাকবে, অথবা এখানে অথবা শুধু অ্যান্ড থাকবে, মানে বোথ থাকবে না। যদি এমন হয়, মাঝে মাঝে বোথ অ্যান্ড দুটোই থাকবে, বোথ থাকবে অ্যান্ডও থাকবে, আবার মাঝে মাঝে অ্যান্ড থাকবে কিন্তু বোথ, এই বোথটা থাকবে না। তো দুটো রুলস দেখো, বোথ যদি থাকে, বোথের জায়গায় আমরা নট অনলি লিখবো, এই বোথের পরিবর্তে কি লিখবো, নট অনলি, ঠিক আছে। আর অ্যান্ডের পরিবর্তে সবসময় বাট অলসো। ওকে, ঠিক আছে। এরপরে শুধু অ্যান্ড থাকলে তখন কি করব, মানে বোথ না থেকে শুধু অ্যান্ড থাকলে, দেখো সেক্ষেত্রে আমরা অ্যান্ডের আগের শব্দের আগে লিখবো নট অনলি, অ্যান্ডের আগের শব্দের আগে লিখবো নট অনলি, আর অ্যান্ডের জায়গায় তো সবসময় বাট অলসোই হবে, ঠিক আছে। আমরা দুটো এক্সাম্পল করি, আমরা সহজে বুঝতে পারবো। দেখো দে গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার, এখানে বোথও আছে অ্যান্ড আছে, কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই, শুধু বোথ পরিবর্তন করবা, অ্যান্ড পরিবর্তন করবা। এই বোথের জায়গায় আমরা কি লিখবো, দেখো নট অনলি, ঠিক আছে। তাহলে আমরা আগে যা আছে সব লিখে ফেলি, দে গিভ আস, এই বোথের পরিবর্তে কি লিখবো, নট অনলি, আর নলেজ, আর অ্যান্ডের পরিবর্তে কি লিখবো, দেখো এই যে অ্যান্ডের পরিবর্তে লিখবো, এই যে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, আর বাকিটা প্লেজার লিখলাম। ওকে, এরপর একটা রুলস আছে, শুধু অ্যান্ড থাকলে কি করব, ঠিক আছে। এ দেখো এখানে হি টু কফি অ্যান্ড আইসক্রিম, এখানে কিন্তু অ্যান্ড আছে কিন্তু বোর্ডটা দেয়া নেই, ঠিক আছে। তাহলে আমরা জানি যে বোথ থাকলে বোথের জায়গায় লিখি নট অনলি, আর অ্যান্ডের জায়গায় বাট অলসো। তো এখানে এই অ্যান্ডের জায়গাতে আমরা বাট অলসো লিখবো, ঠিক আছে। কিন্তু নট অনলিটা, এই যে বোথের জায়গায় যে আমরা নট অনলি লিখতাম, সেটা কোথায় লিখবো, এখন এই নট অনলিটা অ্যান্ডের আগের শব্দের আগে লিখবা, এই যে কফির আগে, দেখো এখানে বলা আছে অ্যান্ডের আগের শব্দের আগে নট অনলি, ঠিক আছে। তাহলে অ্যান্ডের এই আগের শব্দটার আগে, তার মানে এখানে হবে নট অনলি, এখানে হবে নট অনলি, আর এখানে হবে বাট অলসো। অ্যান্ডের জায়গায় তো বাট অলসো আমরা জানি, তাহলে এখানে হবে নট অনলি। তো আমরা পুরোটা লিখে ফেলি, হি টুক, এখানে হবে নট অনলি, নট অনলি, এরপরে কফি, অ্যান্ডের জায়গায় বাট অলসো, এরপরে আইসক্রিম। ওকে, তাহলে আমরা রুল 8ও করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা রুল 9 দেখব। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, সেক্ষেত্রে আমরা 3টি পরিবর্তন করব। আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, সেক্ষেত্রে আমরা 3টি পরিবর্তন করব। দেখো প্রথমটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা লিখব নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা লিখব নো সুনার হ্যাড। 2 নম্বর হচ্ছে কমা, দেখো কমার পরিবর্তে লিখব দেন, এমনই একটা কমা থাকবে, কমার জায়গায় লিখব দেন। ওকে, 3 নাম্বার হচ্ছে কমার পূর্বের একটা ভার্ব থাকবে, সেটাকে ভার্ব 3 বানাবো, তার মানে ফার্স্ট পার্টিসিপল বানাবো, মানে কমার পূর্বে একটা ভার্ব থাকবে, সেটাকে ফার্স্ট পার্টিসিপল বানাবো। তাহলে 3টি পরিবর্তন, আর কোনো পরিবর্তন হবে না, পুরো বাক্যটা তোমরা যেভাবে আছে সেভাবে লিখে দিবা। তাহলে আমরা পরিবর্তনগুলো কোথায় কোথায় হবে সেগুলো একটু মার্ক করি। দেখো অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজের পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে কমা, এই যে কমাটার পরিবর্তন করতে হবে। এরপরে কমার পূর্বের ভার্বটি, তাহলে কমার পূর্বে একটা ভার্ব আছে, দেখো ভার্ব খুঁজে নাও, ওই যে স, এটা ভার্ব, এটার পরিবর্তন করতে হবে। এই 3টা জায়গায় পরিবর্তন হবে, বাকিগুলো আমরা যেভাবে আছে সেভাবে বসাই দেবো। তাহলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা কি লিখবো, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। ওকে, এরপরে তাহলে দ্য থিপ বসাই দেব,
এরপরে স, এটার পরিবর্তন করবো, এটা হচ্ছে কমার আগের ভার্ব, তাই না? দেখো যে কমার পূর্বের ভার্বটাকে ভার্ব থ্রি, তার মানে ফার্স্ট পার্টিসিপল বানাবো। তো স এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সিন। ওকে, এরপরে পুলিশ, কমাটা কি হবে? এই দেখো কমার পরিবর্তে দেন বসাবো, এটা মানে হচ্ছে পরিবর্তনের চিহ্ন, কমার পরিবর্তে দেন বসাবো, তাহলে কমার জায়গায় কি বসাবো? দেন। এরপরে বাকি যা আছে লিখে দেবো হি র্যান অ্যাওয়ে। ওকে, তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তনটা পারলাম। এবার দেখো রুল চেন, ওয়ান অফ দ্য প্লাস এ থ্রি নয়, শুধু দি প্লাস এ থ্রি থাকলে, মনে রাখবা কোনো একটা বাক্যে শুধু দি প্লাস এ থ্রি আছে, যদি দি এর আগে যদি ওয়ান অফ দ্য থাকে, ওয়ান অফ থাকে, তাহলে কিন্তু হবে না, নেগেটিভ, মনে রাখবা। ওয়ান অফ দ্য প্লাস এ থ্রি না, শুধু দি প্লাস এ থ্রি যদি থাকে। হ্যাঁ, এ থ্রি মানে কি? এ থ্রি মানে অ্যাডজেক্টিভের 3 নাম্বার, অ্যাডজেক্টিভের 3 নাম্বার মানে সুপারলেটিভ ফর্ম, আমরা পড়েছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেটা গুড, বেটার, বেস্ট পড়েছি না, টল, টলার, টলেস্ট, এই টলেস্টটা এ থ্রি, বেস্ট হচ্ছে এ থ্রি, ঠিক আছে? তাহলে এ থ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভের 3 নাম্বারটা, অ্যাডজেক্টিভ 3 নাম্বারটা মানে হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আমি বলছি যে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে, এটা না, শুধু দি প্লাস সুপারলেটিভ থাকলে, দি প্লাস সুপারলেটিভ, দি এর আগে যদি ওয়ান অফ থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে বাক্যে দি প্লাস যদি সুপারলেটিভ থাকে মানে এ থ্রি থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে চেঞ্জ করব? দেখো, প্রথমে আমরা লিখব নো আদার, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে এই রুলসটা ফলো করব। তাহলে আমি একটু আগে বুঝিয়ে দিই তোমাদের। দেখো এখানে হি ইজ দ্য বেস্ট, এই যে দি প্লাস সুপারলেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, গুড, বেটার, বেস্ট, ঠিক আছে? টল, টলার, টলেস্ট, ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট, ইএসটি থাকলে সেটা সুপারলেটিভ, সুপারলেটিভকে আমি এ থ্রি বলবো, ঠিক আছে? বা তোমরাও এ থ্রি বলতে পারো, অ্যাডজেক্টিভের 3 নাম্বার সংক্ষেপে। তাহলে দি প্লাস সুপারলেটিভ আছে, যদি এরকম হয় তাহলে আমরা এই রুলসটা ফলো করব। দেখো এই যে নো আদারের এই রুলসটা, প্রথমে নো আদার লিখবো, তাহলে নো আদার লিখলাম। এরপরে এ থ্রির পরের অংশ, এ থ্রির পরের অংশ মানে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ হচ্ছে বেস্ট, তাই না? তো বেস্টের পরের অংশ যা আছে তা, বয় ইন দ্য ক্লাস। ওকে, এরপর হচ্ছে ভার্ব লিখবো, ভার্ব হচ্ছে যে ইজ। ওকে, এরপর হচ্ছে সো বা অ্যাজ, যে কোনো একটা লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। এরপর হচ্ছে এ থ্রিটাকে এ ওয়ান বানাবা, এ থ্রিকে এ ওয়ান বানাবা, তার মানে হচ্ছে এ থ্রি মানে সুপারলেটিভ, সুপারলেটিভকে এ ওয়ান মানে হচ্ছে পজিটিভ, পজিটিভ বানাবা, সুপারলেটিভকে পজিটিভ বানাবা, ঠিক আছে? তো এখানে সুপারলেটিভ কোনটা? বেস্ট, তাই না? বেস্টের পজিটিভ হচ্ছে গুড, আমরা জানি যে গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, তাহলে বেস্টের পজিটিভ হচ্ছে গুড। এরপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে বাক্যের প্রথমে দেওয়া থাকবে হি। তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ওকে, তারপরে রুল 11 আমরা করব। দেখো, দেন অল আদার বা দেন এনি আদার থাকলে, দেন অল আদার বা দেন এনি আদার থাকলে আমরা কীভাবে সেগুলোকে পরিবর্তন করব? দেখো এই যে দেন এনি আদার দেয়া আছে, প্রথমে আমরা নো আদার লিখব, এরপর হচ্ছে আদারের পরের অংশ, তো আদারের পরের অংশ কি? বয়। এরপর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে কি? ইজ। তারপর হচ্ছে সো বা অ্যাজ, যে কোনো একটা লিখবা। তারপর হচ্ছে এ টুটাকে এ ওয়ান, এ টু মানে হচ্ছে কম্পারেটিভ, এ ওয়ান মানে পজিটিভ, আর এ থ্রি মানে হচ্ছে একটু আগে আমরা এ থ্রি, সেটা হচ্ছে সুপারলেটিভ। গুড, বেটার, বেস্ট, ঠিক আছে? গুড, বেটার, বেস্ট, গুড হচ্ছে এ ওয়ান, বেটার হচ্ছে এ টু, বেস্ট হচ্ছে এ থ্রি, এরকম ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট। তো এ টুকে এ ওয়ান বানাবা, এখানে বেটার হচ্ছে এ টু, মনে রাখবা দেন এনি আদার বা দেন অল আদার এগুলো থাকলে এ টু থাকবে, তার আগে এ টু থাকবে, দেন এনি আদার বা দেন অল আদার আগে যেটা থাকবে সেটা হচ্ছে এ টু, তার মানে কম্পারেটিভ ফর্ম, এটা হচ্ছে কম্পারেটিভ, ঠিক আছে? তো এ টুটাকে এ ওয়ান বানানো মানে হচ্ছে এই যে কম্পারেটিভটাকে পজিটিভ বানানো, ঠিক আছে? এই ব্যাটার হচ্ছে এ টু, এটাকে এ ওয়ান বানাবো, তার মানে পজিটিভ বানাবো, তো ব্যাটারের পজিটিভ হচ্ছে গুড, কারণ আমরা জানি যে গুড, বেটার, বেস্ট, ঠিক আছে? প্রথমটা হচ্ছে গুড। এরপরে অ্যাজ লিখবো, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি। তাহলে আমাদের এই যে হয়ে গেল নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি।